যাবি, তার সেবা করতে যাবি, এতে আমার কত আনন্দ হচ্ছে তোরা জানিস না। তোরা তো অনেক দিন ধরে প্রাসাদের জন্য দিনরাত পরিশ্রম করছিস, তোদের তো একটু ছুটি পাওয়া দরকারই। কিন্তু ছাড়ো দিদি, রাজামশাই শরীর তো দিন দিন আরো খারাপ হচ্ছে। এই কঠিন সময়ে তোমাকে আর রাজপুত্র অরুণকে একা ফেলে যেতে আমার মনটা কেমন খচখচ করছে। মনে হচ্ছে আমরা যেন আমাদের দায়িত্ব এড়াতে যাচ্ছি। এমন কথা বলিস না মীরা, মানুষের জন্ম মৃত্যু আর সুস্থতা তো বিধাতার হাতে। দিনরাত এক করে ঘোড়া ছুটিয়ে তোমাকে পৌঁছাতে হবে। মধুরাজার হাতে এই পত্র সরাসরি অর্পণ করবে। এই কাজের মধ্যে যেন কোনো প্রকার বিলম্ব না হয়। মনে রেখো, এটি হেমরাজের। শুধু তাই নয় লতা, চারুরত্নগর রাজ্যের রানী রূপমঞ্জুরিকেও উনার রাজ্য আর সিংহাসন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রত্নগর। মা, তুমি অমন করে বলো না। আমি অনেক দিন ধরে তোমাকে দূর থেকে দেখতাম, আজ আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। তোমার এই সাধারণ হেমরাজ্যের রাজপ্রাসাদের ছাদ। চারুলতা একা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এমন সময় রাজপুত্র অরুণ ধীর পায়ে তার পাশে এসে দাঁড়ালো। চারু, বাইরে বড্ড ঠান্ডা বাতাস বইছে। তুমি শাড়ি পরে একা একা ছাদে দাঁড়িয়ে চোখের জল ফেলছো? নিজের শরীরটার দিকে একটু তাকাও। রাজপুত্র, আজ রাতে ঘরের ভেতরটা কেমন যেন দম বন্ধ লাগছিল। আমি আকাশের ওই তারাগুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম আমাদের জীবনটা কত দ্রুত বদলে গেল। এক সময় আমাদের ঘরে কত আনন্দের কোলাহল ছিল, আর আজ প্রতিটা কক্ষ কেমন যেন ফাঁকা ফাঁকার বিষাদে ভরা। আমি জানি চারু, তোমার মনের ভেতরে কতটা ঝড় বইছে। রানী লতামা চলে যাওয়ার পর থেকে তুমি আরো একা হয়ে গেছো। আর আজ বাবার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা অজানা ভয়ে কেঁপে উঠছে। বাবা আজ আমাকে যেভাবে রাজ্যের সব দায়িত্ব বুঝিয়ে দিলেন, তাতে আমার মনে হলো বাবা যেন বুঝতে পেরেছেন ওনার সময় শেষ হয়ে এসেছে। রাজপুত্র, আমারও মনটা বড্ড কুগাইছে। আজ বিকেলে যখন আমি বাবাকে ওষুধি পথ্য খাওয়াচ্ছিলাম, তখন বাবার হাত দুটো একদম বরফের মতো ঠান্ডা ছিল। আমি ওনার চোখের দিকে তাকাতেই পারছিলাম না। ওনার চোখে এক অদ্ভুত বিদায়ের আলো দেখতে পাচ্ছিলাম। আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিলাম না রাজপুত্র, পারছিলাম না। চিকিৎসার কোনো খামতি রাখছি না চারু। রাজবৈদ্য মশাইয়ের দেওয়ার সব ঔষধি পথ্য আর তোমার ভালোবাসা সবই তো ওনাকে দিচ্ছি, তাও কেন বাবা সুস্থ হচ্ছেন না? আমার যে বুকটা ফেটে যাচ্ছে চারু। আমি বাবাকে ছাড়া এই হেমরাজ্যের সিংহাসনে বসার কথা ভাবতেও পারি না। রাজপুত্র, আমাদের এখন যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা যদি দুর্বল হয়ে পড়ি, তবে এই রাজ্যের প্রজারা কোথায় গিয়ে দাঁড়াবে? যদি সত্যি সেই কাল রাত্রি আসে, তবে আমাদের সেই শোকের পাহাড় সামলাতে হবে। রাজ সিংহাসন তো শুধু ক্ষমতার আসন নয়, ওটা হলো প্রজাদের সুরক্ষার প্রতীক। তুমি পাশে থাকলে আমি সব শোক জয় করতে পারবো চারু। তোমার এই শান্ত আর ধীর মনের জোরই আমার বেঁচে থাকার একমাত্র শক্তি। তুমি নিজের উপর বিশ্বাস হারিও না। আমার বিশ্বাস কখনো ভাঙবে না রাজপুত্র। বিধাতা আমাদের পরীক্ষা নিচ্ছেন ঠিকই, কিন্তু আমরা অধর্মের কাছে মাথা নত করব না। চলো, রাত অনেক হলো, রাজামশাইকে একা রাখা ঠিক হবে না। ওনার কক্ষে গিয়ে ওনার পাশে বসি। এরপর রাজপুত্র অরুণ চারুলতার ধীর পায়ে ছাদ থেকে নিচে নেমে গেল। পরদিন সকালবেলা চারুলতা জানালার ধারে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন। তার মুখের অভিব্যক্তি অত্যন্ত গম্ভীর ও শান্ত। সে নিজের মনেই কথা বলছে। তার চোখ দুটোতে এক অদ্ভুত দূরদর্শিতার আলো। অন্যায় যারা করেছিল, তারা তো তাদের কর্মের ফল ভোগ করছে। রানী মধুবালা, রত্নগরের রানী রূপমঞ্জুরি দুজনেই ক্ষমতার লোভে অন্ধ হয়ে কত চক্রান্তের চাল বনেছিল। কিন্তু আজ অনেকগুলো বছর কেটে গেছে। চাকার মতো ঘোরানো ওই চরকায় সুতো কাটতে কাটতে তাদের মনের সমস্ত অহংকার, সমস্ত কালিমা ধুয়ে মুছে গেছে। আমি লক্ষ্য করেছি, তাদের আচরণে এখন শুধুমাত্র অনুশোচনা আর সরলতার প্রকাশ পায়। বিধাতা মানুষকে শুধরে যাওয়ার সুযোগ দেন, তাহলে আমি কি তাদের চিরকাল শাস্তির অন্ধকারে বন্দী করে রাখবো? রত্নগর রাজ্যের খবর পেয়েছি, সেখানকার মানুষেরা এখন অনেক বেশি শান্তিতে আছে। যে আকাল আর অভাব সেখানে দেখা দিয়েছে, তা এখন আর নেই। রানী রূপমঞ্জুরিকে এখন সসম্মানে তার নিজের রাজ্যে ফিরিয়ে অরুণের সৎমা হলেও এই রাজপ্রাসাদে তার বহু স্মৃতি জড়িয়ে আছে। আর আজ যখন মহারাজের জীবন শেষ প্রান্তে দাঁড়িয়ে ছটফট করছে, এই কঠিন সময় তার আইন সিদ্ধ স্ত্রী,
তার পাশে থাকা বড্ড প্রয়োজন। অতীত ভুলে ওনাদেরকে ওনাদের যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়াটাই কি শ্রেয় নয়? এমন সময় রাজপুত্র অরুণ ধীর পায়ে চারুলতার কক্ষে প্রবেশ করলো। চারুলতাই একা একা কথা বলার গম্ভীর মুখ দেখে ওনার মনেও কৌতূহল জাগলো। চারু, তুমি সকাল সকাল একা দাঁড়িয়ে কি ভাবছো? আমি কক্ষের বাইরে থেকে দেখছিলাম তুমি গভীর কোনো চিন্তায় ডুবে আছো। রাজ্যের কোনো নতুন সমস্যা দেখা দিল নাকি বাবার শরীর নিয়ে তুমি বেশি দুশ্চিন্তা করছো? আমি আসলে আমাদের রাজ্যের অতীত আর ভবিষ্যৎ নিয়ে কিছু কথা ভাবছিলাম। এমন কিছু সিদ্ধান্ত যা আমাদের হয়তো এখনই নিতে হবে। আপনি তো জানেন, মধুপুর রাজ্যের রানী মধুবালা রত্নগড়ের রানী রূপমঞ্জুরি দীর্ঘদিন ধরে অত্যন্ত সাধারণ জীবন যাপন করছে এবং সুতো কাটার কাজও করছে। আমার মনে হয় তাদের এই শাস্তির মেয়াদ এবার শেষ হওয়া উচিত। তুমি ওদের শাস্তির মৌকুবের কথা বলছো চারু? কিন্তু ওরা তো একসময় আমাদের ধ্বংস করার জন্য কোনো খামতি রাখেনি। তুমি হঠাৎ আজ কেন ওদের প্রতি এত সদয় হয়ে উঠলে? রাজপুত্র, প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বড়। রূপমঞ্জুরি তার ভুল বুঝতে পেরেছে। রত্নগড় রাজ্য এখন সম্পূর্ণ স্বাভাবিক, তাই ওনাকে ওনার সিংহাসনে ফিরিয়ে দেওয়া উচিত। আর রানী মধুবালা হলেন আপনার সৎমা, আমাদের পিসিমা। বাবা এখন শয্যাশায়ী। ওনার এই অসুস্থতায় ওনার স্ত্রীর সেবা ও সান্নিধ্য ওনাকে হয়তো কিছুটা মানসিক শান্তি দিতে পারে। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদের সুতো কাটার কক্ষ। ঘরের ভেতরে হালকা রোদের আলো এসে পড়েছে। চরকার পাশে বসে রানী মধুবালা এক মনে সুতো কাটছিল। এমন সময় কক্ষের দরজায় একজন তরুণী এসে দাঁড়ালো। সে আর কেউ নয়, জেসমিন। জেসমিন এক পা দুপা করে ঘরের ভেতরে প্রবেশ করলো এবং জেসমিনকে দেখে ওনার দু চোখ জলে ভরে গেল। জেসমিন, তুই এখানে এসেছিস মা? আমি তো ভাবতে পারিনি তুই এই পাপী মায়ের কাছে কোনোদিন নিজে থেকে আসবি। কত বড় অপরাধ করেছি আমি তোর সাথে। মা, তুমি অমন করে বলো না। আমি অনেকদিন ধরে তোমাকে দূর থেকে দেখতাম, আজ আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। তোমার এই সাধারণ বিষয়ে কঠিন পরিশ্রম করতে দেখে আমার মনে সব ক্ষোভ দুঃখ দূর হয়ে গেছে। তুমি সত্যি অনেক বদলে গেছো মা। তুই আমাকে ক্ষমা করে দিস রে জেসমিন। আমি এক সময় ক্ষমতার লোভে এতটাই অন্ধ ছিলাম যে তোকে সত্যিকারের রাজকন্যার পরিচয় দিতে পারিনি, তোকে কোনো রাজ্য দিতে পারিনি। তুই আমার প্রথম জীবনের সন্তান। অত্যন্ত অল্প বয়সের এক ভুলের মাসুল তুই আজীবন দিয়ে গেলি। এক সাধারণ গরিব রাখালকে ভালোবেসে আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম, তখন সমাজের ভয়ে তোর পরিচয় আড়ালে রেখেছিলাম। আজ আমার সেই কৃতকর্মের জন্য বড্ড অনুশোচনা হয় রে। মা, তুমি শান্ত হও। আমি এই জীবন নিয়ে মোটেও দুঃখিত নই। আমি আমার স্বামী আর সন্তানকে নিয়ে ভীষণ সুখে আছি। আর চারু দিদির মতো এক বোন পেয়েছি আমি। এটাই তো আমার জীবনের বড় সৌভাগ্য। চারু দিদি আমার জীবনে কোনো অপূর্ণতা রাখেনি। সে আমাকে রাজপ্রাসাদের সমস্ত আদর যত্ন সম্মান দিয়েছে। লতা মাও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আর তাই তুমি নিজের মনে আর কোনো কষ্ট রেখো না মা। চারুলতা সত্যি এক অলৌকিক মনের মেয়ে রে। কিন্তু জানিস মা, আজ অনেকদিন ধরে না আমার মনটা কেমন চঞ্চল হয়ে আছে। হেমরাজের কথা বড্ড মনে পড়ছে। মা, একটা খবর দেওয়ার জন্যই আমি তোমার কাছে এসেছি। হেমরাজের রাজামশাই নাকি অত্যন্ত অসুস্থ। ওনার শরীর দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। ওখানকার রাজপুত্র নাকি সমস্ত আশা ছেড়ে দিয়েছে। মধুবালার খবরটা শুনেই চমকে উঠল। কি বলছিস জেসমিন? মহারাজ এত অসুস্থ? ওনার এই বিপদের দিনে আমি ওনার কাছ থেকে কত দূরে পড়ে আছি। বিধাতা, তুমি ওনাকে রক্ষা করো। হেমরাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। চারুলতা এবং রাজপুত্র অরুণের সেই কথোপকথন তখনও শেষ হয়নি। অরুণ অত্যন্ত মনোযোগ দিয়ে চারুলতার যুক্তিগুলো শুনছিল। চারু, তোমার হৃদয়ের বিশালতা দেখে আমি প্রতি মুহূর্তে নতুন করে তোমার প্রেমে পড়ি। তুমি একদম ঠিক কথা বলেছ। বাবা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই সময়ে ওনার একাকিত্ব দূর করার জন্য রানী মধুবালার উপস্থিত হয়তো ওনাকে নতুন বল দিতে পারে। আর রূপমঞ্জুরিও যখন নিজের ভুল শুধরে নিয়েছেন, তখন রত্নগড় রাজ্য ওনাকে ফিরিয়ে দিলে সেখানকার প্রজারা ওনাদের পুরনো রানীকে ফেরত পাবে। আমি তোমার এই মহৎ সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ একমত। আমি জানতাম রাজপুত্র, আপনি আমার মনের কথা বুঝতে পারবেন।
আমাদের প্রজাদের সামনে এটাই প্রমাণ করতে হবে যে হেমরাজ্যের রাজপরিবার শুধু শাস্তি দিতে জানে না, তারা প্রকৃত অপরাধীকে ক্ষমা করার ক্ষমতাও রাখে। আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। রাজপুত্র অরুণ তৎক্ষণাৎই কক্ষের বাইরে থাকা প্রহরীকে ডাকলেন। প্রহরী, প্রধান রাজদূতকে এক্ষুনি আমার কক্ষে উপস্থিত হতে বলুন। অত্যন্ত জরুরি একটি রাজকীয় বার্তা পাঠাতে হবে। কিছুক্ষণের মধ্যেই প্রধান রাষ্ট্রদূত কক্ষে প্রবেশ করে নতজানু হয়ে অভিবাদন জানালো। দূত, এই পত্রটি নিয়ে তুমি এক্ষুনি মধুপুর রাজ্যের উদ্দেশ্যে রওনা হও। দিনরাত এক করে ঘোড়া ছুটিয়ে তোমাকে পৌঁছাতে হবে। মধুরাজার হাতে এই পত্র সরাসরি অর্পণ করবে। এই কাজের মধ্যে যেন কোনো প্রকার বিলম্ব না হয়। মনে রেখো, এটি হেমরাজ্যের অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি আদেশ। আপনার আদেশ শিরোধার্য যুবরাজ। আমি এক্ষুনি বায়ুবেগে রওনা দিচ্ছি। রাজদূত পত্রটি পরম যত্ন নিয়ে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। চারুলতা ওপরওয়ালার কাছে মনে মনেই নতুন যাত্রার শুভকামনা জানালো। দুপুর গড়িয়ে বিকেল নামছে। চরণভূমির এক কোণে লালু মনের আনন্দে জাবর কাটছে। সোনা পাখিও সেখানেই আছে। হ্যাঁ রে সোনা পাখি, আমিও সেই শব্দ পেয়েছি। রাজদূত যখন এত দ্রুত বেগে যায় তখন বুঝতে হবে আমাদের চারু দিদি নিশ্চয়ই কোনো মস্ত বড় সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রাসাদের প্রতিটি ইটের খবর চারু দিদির নখদর্পণে। তিনি রাজ্যের সকলের মঙ্গলের জন্য বড় চাল চালছেন। কিন্তু লালু, রাজপ্রাসাদের ভেতরের পরিবেশটা না একদম ভালো নয়। রাজামশাই ঘরের দিকে তাকালেই কেমন যেন মনটা কেঁদে ওঠে রে। চারদিকে কোনো আনন্দ বা শখের আওয়াজ নেই। দাসদাসীরা সব নিচু গলায় ফিসফিস করে কথা বলছে। বিধাতা কি আমাদের রাজামশাইকে ভালো করবেন না রে? বিধাতার লিখন তো বড় অদ্ভুত সোনা পাখি। তবে আমার মন বলছে চারু দিদি আর রাজপুত্র অরুণ যে মহান কাজ করছেন তার ফল ভালোই হবে। রাজদূত হয়তো কোনো শুভ বার্তা বা কোনো সাহায্য আনার জন্যই রাজ্যে গেছেন। আমাদের শুধু অপেক্ষা করতে হবে আর এই চরণভূমির সীমানায় কড়া নজর রাখতে হবে যাতে কোনো অশুভ মায়াজাল প্রাসাদের ক্ষতি করতে না পারে। ঠিক বলেছিস লালু। চারু দিদির উপর আমার পূর্ণ বিশ্বাস আছে রে। তিনি থাকতে এই রাজ্যের কোনো ক্ষতি হতেই পারে না। দেখি, আমি আকাশ থেকে আরেকটু ভালো করে দেখে আসছি চারদিকের পরিস্থিতিটা ঠিক কেমন। সোনা পাখি ডানা ঝাপটে আবার আকাশের দিকে উড়ে গেল আর লালু শান্ত মনে ওপরওয়ালার নাম স্মরণ করতে লাগলো। সুরেশপুর গ্রাম, ভ্যাবলার মায়ের বাড়ি। বাড়ির চারপাশ বেশ জনাজীর্ণ হয়ে পড়ে আছে। ভ্যাবলা আর মীরা অনেকদিন পর তাদের গ্রামের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। তাদের দুজনের হাতে কিছু পুটলি আর কাপড় চোপড়। ঘরের ভেতর থেকে এক বৃদ্ধার দুর্বল ও ভাঙা প্রলাপ শোনা যাচ্ছিল। ওরে আমার ভ্যাবলা, তুই কোথায় চলে গেলি বাবা? আমি তোকে কত বকাঝকা করতাম, তোকে একটু আয় রোজগার করতে বলতাম, সে তো তোকে ভালোবেসে বলতাম রে। তুই কি না রাগ করে বুড়ো বয়সে একা ফেলে আমায় চিরকালের মতো চলে গেলি। আমার এই ভাঙা ঘরে আলো দেওয়ার কেউ নেই রে বাবা। ওরে ভ্যাবলা, একবার ফিরে আয়। ভ্যাবলা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের এই করুণ প্রলাপ শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না। ওর চোখ ফেটে জল বেরিয়ে এলো। মা, ও মা, আমি 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 কোথাও যাইনি মা। এই দেখো, তোমার ভ্যাবলা তোমার কাছে ফিরে এসেছে। তুমি চোখ খুলে দেখো মা।
ভ্যাবলার মা ধীরে ধীরে চোখ মেলে ঝাপসা দৃষ্টিতে ভ্যাবলাকে দেখে চমকে উঠল। ব্যাবলা, তুই সত্যি এসেছিস বাবা, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? আমার ওকা ফিরে এসেছে। মা, এটা কোনো স্বপ্ন নয়। আমরা রাজপ্রাসাদ থেকে ছুটি নিয়ে সোজা আপনার কাছে চলে এসেছি। চারু দিদি আমাদের পাঠিয়েছে। আপনি একদম চিন্তা করবেন না মা। আমরা আর কোনোদিন আপনাকে এই ঘরে একা ফেলে কোথাও যাব না। আমি নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াবো। আপনার সব ঔষধি পথের খেয়াল রাখবো। অনেকদিন পর সেই নিঝুম ঘরে সুখের আর আবেগের এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদের প্রধান দরবার কক্ষ। রাজা মধুরাজা সিংহাসনে বসে একটি রাজকীয় পত্র পড়ছিলেন। পত্রের প্রতিটি লাইন পড়ার পর মধুরাজার মুখে এক পরম তৃপ্তি আর বিস্ময়ের হাসি ফুটে উঠল। লতা, তুমি একটু এদিকে এসো। এই পত্রটি নিজের চোখে পড়ো। আমাদের চারু মাঝে কতটা মহান, কতটা দূরদর্শী, তাই পত্র না পড়লে কেউ বিশ্বাস করবে না। সে রানী মধুবালা আর রত্নগড়ের রানী রূপমঞ্জরীকে সমস্ত অপরাধ থেকে চিরতরে ক্ষমা করে দিয়েছেন। ওমা, আমার চারুমা সত্যি এক ক্ষমাশীল নারী। সে বলেছে রানী মধুবালা এতদিন ধরে সুতো কাটার শাস্তি ভোগ করে নিজের ভুল সম্পূর্ণ শুধরে নিয়েছে। আর এখন হেমরাজ্যের রাজা মশাই কঠিন অসুস্থতার সময় তার স্ত্রীর সেবা পাওয়ার অত্যন্ত প্রয়োজন, তাই ওনাকে সসম্মানে হেমরাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলেছে। শুধু তাই নয় লতা, চারু রত্নগড় রাজ্যের রানী রূপমঞ্জরীকেও উনার রাজ্য আর সিংহাসন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রত্নগড়ের প্রজারা এখন সুখে আছে, তাই রূপমঞ্জরীর সসম্মানে তার রাজ্যে ফিরে যেতে পারেন। চারুর এই এক একটি সিদ্ধান্ত এক একটি মহাকাব্যের মতো। সে রাজকর্ম আর মানব ধর্ম দুইটাই একসাথে পালন করছে। হ্যাঁ মহারাজ, রাজা মশাইয়ের শরীরটা যেহেতু অত্যন্ত খারাপ, আমাদের এক মুহূর্ত আর সময় নষ্ট করলে চলবে না। রানী মধুবালাকে যত দ্রুত সম্ভব আমাদের হেমরাজ্যের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমি নিজেই ওনাদের কক্ষে গিয়ে এই খবরটা দিয়ে আসবো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।